আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাদের চারুলতা পরিবারের প্রশিক্ষক রয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, স্বাস্থ্যবিধি মেনে নিজের ঘরেই আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো গণিতের 1 থেকে 100 এর মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, বানান এবং শুদ্ধ উচ্চারণ অনেক সময় আমাদের মাঝে বিতর্কিত হয়ে বিষয়গুলি দেখা দেয়। সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। মূলত ক্লাসটি অভিভাবকদের জন্য, কারণ শিক্ষার্থীরা এই বিষয়গুলো এখনই পরিপূর্ণভাবে বুঝবে না। আমরা অভিভাবক এবং শিক্ষক যারা আছি তারা যদি বিষয়গুলো একটু অনুধাবন করে শিক্ষার্থীকে, বিশেষ করে নার্সারি এবং কেজি শ্রেণীর শিক্ষার্থীদের সেই উচ্চারণগুলো এখন থেকেই করিয়ে নিতে পারি, তাহলে পরবর্তীতে তারা শুদ্ধভাবে উচ্চারণ করা শিখবে এবং বলতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাসে মূল প্রতিপাদ্য বিষয়ে চলে যাচ্ছি। আজকের ক্লাসটা হয়তো বা একটু দীর্ঘায়িত হবে, তদুপরি আমি মনে করি 1 থেকে 100-এর মধ্যে যে কনফিউশনগুলো আছে সেগুলো যেন আমাদের মধ্যে না থাকে। প্রথমেই আমি চলে যাব যে 11 থেকে 18 পর্যন্ত যে সংখ্যাবাচক শব্দগুলো আছে, এই শব্দগুলো পূর্ববর্তীতে ওকারান্ত ছিল না, কিন্তু পরবর্তীতে এগুলো ওকারান্ত হয়েছে এবং সে অনুযায়ী বোর্ড কর্তৃক নির্ধারিত এবং বাংলা একাডেমি কর্তৃক সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেই আমরা এগুলো পরিবর্তন করে আমরা লিখছি। সে বানানগুলো আমি এখানে লিখে দেখাচ্ছি। আগে আমরা বানান লিখতাম এই বানানটি ছিল, কিন্তু এই বানানটি এখন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সর্বশেষ বর্ণে ওকারান্ত হবে। তাহলে এটা শুদ্ধ বানান এখন হবে 11, এটিও হবে 12, এটি হবে 13, এটি হবে 15, এটি হবে 16, এটি হবে 17, এটি হবে 18, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওকারান্ত আগে ছিল না, কিন্তু এখন বেশ কয়েক বছর আগেই এটা ছিল না। আমরা শুধু 11 বানান লিখতাম এ বয়কার গা বয় শূন্য র বা বয় বিন্দু র, এখন কিন্তু ওকারান্ত হয়েছে এবং এটি শুদ্ধ বানান। এই শুদ্ধ বানানগুলো আমরা শিক্ষার্থীদের যখন নার্সারি কেজির বাচ্চারা লেখা শিখবে বা বানান করা শিখবে, আমরা এই শুদ্ধ বানানগুলো এভাবে করব। অনেক বই আছে যেগুলো আমাদের বোর্ড বইয়ের বাইরে, সেখানে কিন্তু এই বানানগুলো অনেক সময় আপনারা ওকারান্ত নাও পেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই শুদ্ধ বানান হিসেবে ওকারান্ত করতে হবে। তাহলে আমরা এই বানান কয়টি দেখে নিলাম, শুদ্ধ বানানগুলো। এর পরবর্তীতে আমরা চলে যাব যে 1 থেকে 100 এর মধ্যে অনেকগুলো কনফিউশন আছে, আমরা যেগুলো উচ্চারণ করতে গেলে আমাদের একটু সমস্যা হয়। আসলে অভ্যস্ততার কারণেই হয়ে যায়, এটা আমাদের নিজেরও দোষ না। আমরা অনেক সময় না জেনে বা আমাদের যে বাংলা একাডেমি নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আমরা জানি না, হয়তো বা পড়ি না, সেক্ষেত্রে আমাদের ভুল হতেই পারে। আর সেগুলো থেকেই আমি এই বানানগুলো নিয়ে একটু আপনাদের সতর্ক করে দেব, যেন শিক্ষার্থীদের সেভাবেই উচ্চারণ করা যায়। এখানে প্রত্যেকটি
ডান দিকের অঙ্ক কিন্তু 1 আছে। এগুলোর উচ্চারণ কি হবে? আমরা জানি যে এ, এই বর্ণটির উচ্চারণ দুই রকম, একটা হলো এ, আরেকটি হলো এ। এই এ বর্ণটির উচ্চারণ দুই রকম আছে, এ এবং এ। এটি হলো সর্বশেষ মৌলিক স্বরধ্বনি। এই স্বরধ্বনিটি অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে এবং এটি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। বর্ণ হিসেবে এটি নেয়, কিন্তু আমাদের উচ্চারণ হিসেবে এটির ব্যবহার অনেক ক্ষেত্রে বাংলা ভাষায় অনেক জায়গায় আছে। তাহলে আমরা দেখি যে এটির বানান এ ক, হওয়া উচিত এক, কিন্তু আমরা কিন্তু বলছি এক। তাহলে এটির উচ্চারণ হবে এক, এটির উচ্চারণ হবে 11। কেন এরকম হচ্ছে সেটির কারণ আমি বলে দিচ্ছি যে এ বর্ণটির পরে যদি অধ্বনি, আধ্বনি, হ্রস্ব ইকার যদি থাকে, এরকম আরো কয়েকটি বর্ণ আছে, যদি থাকে তাহলে এক উচ্চারণ হবে। কিন্তু যদি হ্রস্ব উকার চলে আসে, উ বা হ্রস্ব উকার চলে আসে, তাহলে কিন্তু আর এ হবে না। এর পরে যদি হ্রস্ব উকার চলে আসে তাহলে আর এ হবে না, তখন এ হবে। যেমন এই সংখ্যাটির বানান আমি লিখছি এর পরে যেহেতু হ্রস্ব উকার এসেছে সেহেতু এটি হবে 21। এ ঠিকই থাকবে, এর উচ্চারণ এ হবে না, 21। আর সব ক্ষেত্রে আরেকটি আছে, এই 31। আমি প্রথম থেকে বলছি, 1, 11, 21 হবে না, এটা 21 হবে। 31, এটাও এ আসবে না, 31 ওকারান্ত চলে আসছে। 41, অনেকে আমরা বলে থাকি এটা 41, 41, এটি হবে 51, 61, 71, অনেকে 71 বলি, ভুল উচ্চারণ। 71, 81, 91, 100, 100, আমরা অনেকে বলি 100, 100। আবার বলছি 1, 11, 21, 31 বা 31, 41, 51, 61, 71, 81, 91, 100। এই বানান কয়টির মধ্যে শুধুমাত্র এর পরে হ্রস্বকার আসার জন্য এটি শুধু 21 হবে না, 21 হবে। তাহলে সম্মানিত অভিভাবক, আমরা বুঝতে পেরেছি যে এই যে একের ঘরের যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে থাকি এবং অনেকে ভুল উচ্চারণ করে থাকি। আশা করি আজকের পর থেকে এই ভুলটি আমরা আর করব না। অন্তত আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা যেন শুদ্ধ উচ্চারণ করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব। যদি একজন নার্সারি বা কেজি শ্রেণীর শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করে কেন এখানে এ হবে, সেই উত্তরটি কিন্তু আপনি যদি দিতে যান তাহলে ওরা কিন্তু এখন বুঝবে না। আমরা হয়তো বা কিছুটা ধারণা দেব, কিন্তু সম্পূর্ণভাবে বুঝবে না। তারা যখন একটু বড় হবে, ক্লাস 1 থেকে উঠবে, তখন এই বিষয়গুলো বুঝবে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আরো কিছু কনফিউশন যুক্ত বানানে। যেমন এই সংখ্যাটিকে আমরা অনেকেই বানানটি লিখছি 20 বলে থাকি এবং 20ও লিখে থাকি। 20 আমরা সচরাচর এই 20 শব্দটি আমরা বলে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে 20 লেখেন, কিন্তু 20 অর্থ কি সেটা আমাদের জানা দরকার। আসলে 20 শব্দটি এসেছে কুর শব্দ থেকে। কুর শব্দের অর্থ হলো 2 হাত এবং 2 পায়ের
আঙুলের সমষ্টি, অর্থাৎ 20। আমাদের সর্বমোট আঙুলের সংখ্যা 20। 2 হাত এবং 2 পায়ের আঙুলের সমষ্টিকে বলা হয় কুর, এবং এই কুর থেকেই কিন্তু কুড়ি শব্দটির উৎপত্তি। তাহলে আমরা এটি না জেনে ব্যবহার করব না, আমরা আমাদের 20 লেখাটাই উত্তর, কুড়ি লিখলে ভুল হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি আরো কিছু বানানে। পাঁচের ঘর যেগুলো আছে, 5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85 এবং 95। আমরা পাঁচের ঘরে গিয়ে দেখতে পাচ্ছি যে কিছু বানানে চন্দ্রবিন্দু আছে এবং কিছু বানানে চন্দ্রবিন্দু নেই। যেমন 15 এবং 55, এই দুইটি বানানে কিন্তু চন্দ্রবিন্দু আমরা ব্যবহার করি না। আর বাকি পাঁচের ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি। কিন্তু আদৌ কি আমরা নিজে ভেবে দেখেছি, কখনো চিন্তা করে দেখেছি কেন চন্দ্রবিন্দু হবে বা না দিলে ভুল হবে কিনা বা শুদ্ধ হবে কিনা? এটা জানা অত্যন্ত জরুরি আমাদের অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য জানা জরুরি। অনেকেই জানেন, তারপর আমি আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি যে একটু কঠিন বিষয়। এই বিষয়টির উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে অবশ্যই তৎসম শব্দ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের পঞ্চম বর্ণগুলো হলো ক, খ, গ, ঘ, ঙ, ঞ, মূর্ধন্য ন, দন্ত ন, ম, পঞ্চম বর্ণগুলো। এবং আমরা যদি অনুস্বর নেই সাথে, তাহলে এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণ সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এটি বোঝাটাই একটু কঠিন হয়ে যাবে। এই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের নাক দিয়ে কিছুটা শ্বাস ছাড়তে হয়, সেজন্য এগুলোর নাম নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণগুলো যখন ছুটে যাবে, কোনো শব্দ থেকে যখন সরে যাবে, তখন কিন্তু চন্দ্রবিন্দু সাহায্য নিতে হবে। কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি লিখলাম গ্রাম, এখানে কিন্তু নাসিক্য বর্ণ আছে ম। এই মকে যদি আমি সরিয়ে ফেলতে চাই তাহলে অবশ্যই, যেহেতু ম একটি নাসিক্য বর্ণ, সেজন্য চন্দ্রবিন্দুর হেল্প নিতে হবে। অর্থাৎ এটি তৎসম শব্দ। আমরা যদি তদ্ভবে যেতে চাই তাহলে এই ময়ের কারণে আমরা একটা চন্দ্রবিন্দু দিব। এরকম যেমন চন্দ্র, চন্দ্র শব্দের অর্থ আমরা জানি চাঁদ। কেউ যদি চাঁদ বানান এভাবে লিখে তাহলে ভুল হবে, একটা চন্দ্রবিন্দু হবে। কারণ চন্দ্র তৎসম শব্দ, এখান থেকে যদি তদ্ভবে আমরা আসি, এই যে ন আমরা বাদ দিচ্ছি নাসিক্য বর্ণ হিসাবে, সেজন্য আমাদের চন্দ্রবিন্দুর সাহায্য নিতে হবে। সেরকম থাকতে পারে পঞ্চ, ইঁর সাথে চ, পঞ্চ বানান। এই ইঁ যদি বাদ দিই, অর্থাৎ 5 বানানে ইঁ চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু চন্দ্রবিন্দুর সাহায্য নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নাসিক্য বর্ণগুলোর কারণে চন্দ্রবিন্দু একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নাসিক্য বর্ণগুলো যদি আমরা বাদ দিতে চাই তখনই কিন্তু চন্দ্রবিন্দু আসবে। তাহলে এই বানানগুলোতে দেখি আমরা কেন চন্দ্রবিন্দু আসে এবং কেন আসে না। এটির সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চ। ইঁ চ আমি ভাগ করে লিখলাম, কারণ ইঁ চ আমরা সচরাচর এভাবে লিখে থাকি। এখন এভাবে না লিখে যদি আমরা আলাদা করে লিখে দেই তাহলে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে যে আসলে এখানে কি কি বর্ণ আছে। পঞ্চ হলো সংস্কৃত, এইটিকে যদি আমি 5 লিখি, পঞ্চ অর্থ 5, বাংলা শব্দে চলে গেলাম।
এখানে ইও হলো নাসিক্য বর্ণ, যেহেতু ইও নাসিক্য বর্ণ বাদ যাচ্ছে, নাসিক্য বর্ণের পরিবর্তে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব, সাহায্য নেব। এই কারণেই এখানে 5-এ বানানে চন্দ্রবিন্দু হয়েছে। 15 এটিকে দেখি, পঞ্চদশ, সংস্কৃত বানান হলো পঞ্চদশ। আর মূল বানানে যদি আমি যাই 15। তাহলে তৎসম থেকে যখনই আমি তদ্ভবে গেলাম, দেখা গেল যে এখানে ইও এখানে ব্যবহার করি নাই ঠিক, কিন্তু দন্ত ন একটি নাসিক্য বর্ণ, এখানে দন্ত ন ব্যবহার হয়েছে, অর্থাৎ আপনি অলরেডি নাসিক্য বর্ণ ব্যবহার করেছেন, সুতরাং এখানে আর চন্দ্রবিন্দুর প্রয়োজন হবে না। যদি এই দন্ত ন আমরা ব্যবহার না করতাম নাসিক্য বর্ণ হিসেবে, তাহলে আমাদের চন্দ্রবিন্দু ব্যবহার করতে হতো না, তাহলে এখানে চন্দ্রবিন্দু হবে না। এইটি আছে 25। পঞ্চবিংশ, এটি সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চবিংশ। অর্থাৎ আমরা যে লিখি, আমরা লিখি এটিকে 25। তাহলে দেখেন এখানে ইও আমরা বাদ দিচ্ছি এই 25 বানানে। সংস্কৃত বানান থেকে যদি ইওটাকে আমরা সরিয়ে নেই, তাহলে নাসিক্য বর্ণ সরে যাচ্ছে, আর নাসিক্য বর্ণ মানেই চন্দ্রবিন্দু, তাহলে অবশ্যই চন্দ্রবিন্দু দিতে হবে, কারণ এখানে নাসিক্য বর্ণ নেই, সেই নাসিক্য করার জন্য আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি। এটি সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চত্রিংশ। পঞ্চত্রিংশ, আমাদের সংস্কৃত বানানটা জানা অতটা জরুরি না, কেন হচ্ছে চন্দ্রবিন্দু এবং কেন চন্দ্রবিন্দু হচ্ছে না, দিলে ভুল হবে কি হবে না, সেই জিনিসটাই আমি প্রমাণ করে দেখাচ্ছি। পঞ্চত্রিংশ সংস্কৃত শব্দ, আর আমরা যদি তদ্ভবে যাই, বাংলায় যাই, তাহলে 35। তাহলে দেখি আমরা এখানে কোনো 35 বানানে কোনো নাসিক্য বর্ণ আছে কিনা, এখানে কোনো নাসিক্য বর্ণ নেই, সুতরাং এই ইওর পরিবর্তে নাসিক্য বর্ণ হিসাবে আমরা 35 চন্দ্রবিন্দু হবে। কেউ যদি 35 বানানে চন্দ্রবিন্দু না দেয়, তাহলে বানানটি হবে ভুল। 45, 45-এ আসি। পঞ্চ, এটি সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চচত্বাবিংশ। পঞ্চচত্বাবিংশ, এগুলি জানার আমাদের দরকার নেই, আমরা শুধু একটু জেনে নিই কেন হচ্ছে। এখানে ইও চ আছে, এটি হলো 45। যেহেতু এখানে কোনো নাসিক্য বর্ণ এখানে ছিল, কিন্তু এখানে আমরা ব্যবহার করি নাই, সেই জন্য আমাদের চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে 45। এখানে আসি 55, এই 55 পঞ্চপঞ্চাশত, এটি সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চপঞ্চাশত। এটা সংস্কৃত উচ্চারণ পঞ্চপঞ্চাশত। তাহলে এটি আমরা বাংলায় লিখি 55। এখানে দেখতে পাচ্ছি ইও, সংস্কৃত বানানের মধ্যে ইও আছে, অর্থাৎ নাসিক্য বর্ণটি আছে, এবং সেই নাসিক্য বর্ণটি 55 বানান লিখতে গিয়েও সেখানেও আছে, সুতরাং এখানে চন্দ্রবিন্দু ব্যবহারের কোনো দরকার নেই, অর্থাৎ 55 বানানে চন্দ্রবিন্দু হবে না। এবার আসি 65, এটি সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চষষ্ঠী। পঞ্চষষ্ঠী, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটির উচ্চারণ, সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চষষ্ঠী। এখন এটি যদি আমরা তদ্ভবে যাই, তাহলে কি হচ্ছে 65।
এখানে ইও ছিল সংস্কৃত বানানের মধ্যে, অর্থাৎ নাসিক্য বর্ণ ছিল, সেই নাসিক্য বর্ণটি আমরা এখানে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু নাসিক্য ব্যবহার করতে হবে বিধায় আমরা তার পরিবর্তে চন্দ্রবিন্দুটা ব্যবহার করব। 65 বানানে কেউ যদি চন্দ্রবিন্দু না দেয় তাহলে তার বানানটি হবে ভুল এবং অশুদ্ধ। 75-এ যাচ্ছি আমরা। পঞ্চসপ্ততি, এটির সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চসপ্ততি। তাহলে এটি যদি আমি বানান লিখি, পঁচাত্তর, এখানে দেখতে পাচ্ছি আমি সংস্কৃততে ইও আছে, কিন্তু এখানে আমি কোথাও সংস্কৃত, এখানে বাংলা বানানে আমি কোথাও এই নাসিক্য বর্ণ ব্যবহার করিনি। সুতরাং নাসিক্য ব্যবহারের জন্য আমাদের চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। 85, এটি সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চাশীতি। পঞ্চাশীতি, তাহলে আমাদের বাংলা বানানটা হলো 85। এখানে যেহেতু ইও ছিল নাসিক্য ধ্বনি, এখানে নাসিক্য ধ্বনি আমরা বর্ণ ব্যবহার করি নাই, সেজন্য আমাদের চন্দ্রবিন্দুর সাহায্য নিতে হবে, অর্থাৎ 85 বানানে চন্দ্রবিন্দু থাকতেই হবে। 95-তে আসি। এটি সংস্কৃত উচ্চারণ হলো পঞ্চনবতি। আর আমরা বানান লিখি 95। 95, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইও ছিল আমাদের নাসিক্য বর্ণ, কিন্তু এখানে নাসিক্য বর্ণ আমরা ব্যবহার করিনি, সেই জন্য আমাদের চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। আর যদি আমরা এখানে ব্যবহার করতাম তাহলে এই পঞ্চ ভেঙে যদি এখানে আমাদের কোনো নাসিক্য বর্ণ আসতো তাহলে চন্দ্রবিন্দু ব্যবহার করতাম না। তাহলে সম্মানিত অভিভাবকগণ, আমরা দেখতে পাচ্ছি যে এই 5-এর ঘরে যেই দুইটি সংখ্যায় বানানে চন্দ্রবিন্দু হবে না এবং বাকিগুলিতে চন্দ্রবিন্দু হবে, কেন হবে না এবং কেন হবে, সে বিশ্লেষণ হলো এটি। তাহলে আশা করি এই বানানগুলি সম্পর্কে ধারণা হয়েছে এবং এগুলো আমরা শিক্ষার্থীদের যখন লিখাবো তখন চন্দ্রবিন্দুর ব্যবহারটি আমরা সঠিকভাবে ধরিয়ে দেব, এই বানানগুলি সঠিকভাবে লেখাবো। এরপরে আমরা যাব আরো কিছু কনফিউশন উচ্চারণ আছে, যে উচ্চারণগুলো আমাদের মধ্যে নিজেদের মধ্যেই কাজ করে যে আসলে এটা ভুল না শুদ্ধ, কিন্তু কখনোই কাউকে জিজ্ঞাসা করে দেখিনি যে আসলে এটা কোনটা সঠিক হবে, নিজের ভিতরেই থেকে গেছে এবং আজীবন ভুল হিসেবেই থেকে গিয়েছে। সেই বানানগুলি নিয়ে আমি একটু আলোচনায় যাচ্ছি। এটির উচ্চারণ কি হবে? আমরা কিন্তু বানান লিখি এই, কিন্তু আসলে বানানটা কিন্তু 24, কিন্তু উচ্চারণ হবে কিন্তু 24, ওকার দিয়ে উচ্চারণ হবে 24। উচ্চারণে বানানটা আমি লিখে দিচ্ছি 24, এটি হলো শুদ্ধ উচ্চারণ, আমরা 24 বলবো না। বানানটি হলো 25, কিন্তু আমরা উচ্চারণ করব ওকারান্ত দিয়ে 25। এগুলো কিন্তু উচ্চারণের বানান, আর এগুলো আমাদের শুদ্ধ বানান, যেগুলো আমরা শিক্ষার্থীদের লেখাই, সংখ্যার বানানগুলো লেখা শেখে, সেগুলি কিন্তু উচ্চারণ এগুলো আমরা করব। অনেকেই বলি এটি 28 হবে নাকি 28 হবে। এটি শুদ্ধ উচ্চারণ হলো 28, 28 না 28। এটির উচ্চারণ হলো, বানান হলো 29। 29, এখানে একটু বক্তব্য আছে যে আমরা যখন 19 লিখি, 29 লিখি, 39 লিখি, এভাবে করে আমরা 89 লিখি,
এখানে কোনটা বানানে হ্রস্ব উকার হবে, কোনটা দীর্ঘ উকার হবে? আমরা শুধু 19 বানানে হ্রস্ব উকার দিয়ে লিখব, আর প্রতিটি বানান 9 ঘরের যে প্রতিটি বানান আছে সে বানানগুলো আমরা দীর্ঘ উ দিয়ে লিখব। যেমন এটি হবে 29। এখানে যদি আমি বিশ্লেষণ করে বোঝাই যে 19 একটি শব্দ, কিন্তু 29, 39, 49, 59 এগুলো কিন্তু এখানে দুটি করে শব্দ আছে। এই দীর্ঘ উ ন, এই উনো শব্দের অর্থ হলো কম, মানে এক কম। তাহলে 30-এর চেয়ে এক কম, সেই কারণে কিন্তু 29 বানানে দীর্ঘ উকার হয়েছে, উনো অর্থ কম। আর 19 বানান কিন্তু একটি শব্দ, সেজন্য এটি হ্রস্ব উকার দিয়ে হয়েছে। আর সব 9 ঘরের বানানগুলো দীর্ঘ উকার দিয়ে হবে। 39 মানে 40-এর চেয়ে কম, 49 মানে 50-এর চেয়ে কম। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। অনেকে প্রশ্ন করে থাকেন যে সবগুলো কি হ্রস্ব উকার দিয়ে লিখবো নাকি দীর্ঘ উকার দিয়ে লিখবো। যাই হোক, আরো কিছু বানান আমি তুলে ধরছি। এই বানানটি দেখতে পাচ্ছি আমরা ব30, কিন্তু উচ্চারণে আমাদের কিন্তু অন্যভাবে করতে হবে। অতিরিক্ত একটি ত ব্যবহার করতে হবে এবং এই বকে ওকারান্ত করতে হবে। আমি উচ্চারণের বানানটি লিখছি 32। এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত একটা ত চলে এসেছে, তাহলে 32 হবে না, এটা 32। 33, 33 হবে না, 33, এরকম কিছু উচ্চারণ আছে। এই উচ্চারণটি কি আমরা 36 বলি, উচ্চারণটি ভুল। এটিকে ওকারান্ত দিয়ে ওকার দিয়ে উচ্চারণ করতে হবে। এর ব্যাপক কিছু আলোচনা আছে, সেই আলোচনায় আমি না যাই, কারণ কিছু বানানের রীতি নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি যাচ্ছি না, শুধু বলছি উচ্চারণগুলো। এটি উচ্চারণ করতে হলে ওকার দিয়ে উচ্চারণ করতে হবে। 36, 36 হবে না। 37 নাকি 37? সঠিক উচ্চারণটি হবে 37। আমরা শিক্ষার্থীদের যখন 1 থেকে 100 পর্যন্ত পড়াবো বা উচ্চারণ করাবো, তখন এগুলো একটু খেয়াল রাখবো যে এটি 37 বলবো না 37 বলবো। অবশ্যই 37 বলবো। 40 বানানটি অনেকে আমরা 40 বলি, 40, এই উচ্চারণটি হবে না। এটি শুদ্ধ উচ্চারণ ওকার দিয়ে করতে হবে। 40, উচ্চারণটি হবে ওকার দিয়ে। 40, 41, 42 হবে না 42 হবে, এই কনফিউশন। 52 হবে না 52 হবে, 72 হবে না 72 হবে, 73 হবে না 73 হবে, এই কনফিউশন গুলো আমি দূর করে দিচ্ছি। অনেকে আমরা 52 বলি, আমরা 52 বলবো না, 52 এবং 52 দুটি সঠিক উচ্চারণ, তবে আমরা এটি ব্যবহার করার চেষ্টা করব। দুটি বানানই সঠিক এবং দুটি উচ্চারণই সঠিক। 53 না 53? একার দিয়ে লিখবো নাকি হ্রস্ব ইকার দিয়ে লিখবো? 53 নাকি 53? এটা দুটোই সঠিক। অনেকে এই উচ্চারণটি বানান আমরা ঠিকই লিখি, কিন্তু 66 বলি, 66। এটি একেবারে, এটি আসলে আমাদের দোষ না, আমাদের মুখ থেকে বেরিয়ে আসে। 66 না, 66, এটি 6 দিয়ে লেখা, 66। 66ও বলি অনেকে, 66 না, এটা 66।
এই বানানটি তো অবশ্যই আমরা অনেকেই উচ্চারণে ভুল করি, বেশিরভাগ 70 বলি, 70। এখানে কিন্তু কোনো হ্রস্ব উকার নেই। আমি এটার উচ্চারণ আগে বানান লিখছি, 70, মানে এটা উচ্চারণ হবে 70, 70 না, 70। এটি যদি আমরা তালব্য দিয়ে উচ্চারণে বানান সবসময় তালব্য দিয়ে লিখতে হয়, 70, 70। উচ্চারণটি হলো এই। আমরা 70 কখনোই বলবো না। আর অল্প কিছু আছে বানান, কনফিউশন আছে। 72 না 72? অবশ্যই 72, হ দিয়ে আমরা লিখবো এটি 72। 72 হবে না, তোর ওকার, 72। এটি কি হবে? 73 হবে না 73 হবে? এটি দুটি সঠিক, 73 এবং 73। এই দুটি বানানই সঠিক, 73 এবং 73। আমাদের মনের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই সাথে সাথে আমরা বাংলা অভিধান, যে বানান অভিধান আছে সে অভিধান দেখব, তাহলে আমাদের কনফিউশনটা দূর হবে আরো বেশি। এই বানানটি অনেকে 90 বলি, উচ্চারণটি কিন্তু 90 না, বানানটি কিন্তু 90, কিন্তু উচ্চারণটি হবে 90। নব হসন্ত দিয়ে বয়াকার বউ রস্বই, এটি হলো উচ্চারণ, এটি হলো বানান। 90 হলো বানান, কিন্তু আমরা উচ্চারণ করব 90। 92, 93 না 93? অবশ্যই 93। এরপরে আরো অনেক বানান আছে, আসলে এগুলো এভাবে ক্লাস নিয়ে শেষ করা যাবে না, অনেক দীর্ঘ সময় লাগবে। তবে আমি যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি। একের যে বিষয়টা আছে, কখন এ হবে কখন এ হবে, 5-এর ঘরে কেন চন্দ্রবিন্দু কখন হবে কখন হবে না, আরো কিছু কনফিউশন ছিল যে বানানগুলোতে, সেগুলো আমি দেখিয়ে দিলাম। অর্থাৎ 1 থেকে এটিকে অনেকে আমরা 100 লিখি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটির উচ্চারণ হলো 100। এটির উচ্চারণ হলো 100। কেউ যদি 100 বলে তাও হবে, কেউ যদি 100 বলে তাও হবে, তবে আমরা 100 বলার চেষ্টা করব, কিন্তু বানানটি লিখবো এটি। এটি কিন্তু উচ্চারণ 100। তাহলে সম্মানিত অভিভাবক, আমি যে বানানগুলো আজকে দেখালাম এবং উচ্চারণগুলো দেখালাম, এগুলো আসলে প্লে নার্সারি কেজি বলে কথা না। আমরা যখনই যেখানেই ব্যবহার করি না কেন, যে শ্রেণীতে ব্যবহার করি না কেন, আমাদের উচ্চারণটি ঠিক রাখতে হবে। আমি দেখেছি অনেক স্কুলে এই রোল কলের সময় ওই 51 বলে, 41 বলে, তো তখনই আমার মনে একটু খটকা লাগে যে আসলে এটা তো 41 না, এটা তো 41 উচ্চারণটি। কেন হচ্ছে এরকম উচ্চারণগুলো? কারণ আমাদের জানা নেই, বা আমরা এগুলো নিয়ে একটু লেখাপড়া করা দরকার মনে করি। আশা করি এইটুকু থেকে আপনারা কিছু উপকৃত হবেন এবং আপনি আপনার সন্তানকে শুদ্ধ উচ্চারণটাই তার মুখে তুলে দেবেন। আমাদের শুদ্ধ ভাষা, আমাদের বাংলা ভাষা, প্রাণের ভাষা শুদ্ধভাবে তার হাতে তুলে দেবেন, তার হৃদয়ে তুলে দেবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।